বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করব গুণোত্তর ধারা অধ্যায় অর্থাৎ ১৩.২। আমরা এর আগে ১৩.১ অধ্যায় শেষ করে ফেলছিলাম অর্থাৎ সমান্তর ধারার অংশটুকু। আজকে গুণোত্তর ধারা শুরু করব। গুণোত্তর ধারার অনুশীলনীতে যাওয়ার আগে আমরা বেসিক অংশটুকু দেখে নিব। বেসিক অংশটুকু আমি বই থেকেই দেখাবো। আমরা অনেকেই করি কি যে লেকচার শিট দেখি। দিন শেষে লেকচার শিটগুলো হারায় যায়। পরে আর সেগুলোর খোঁজখবর থাকে না। আশা করব যে বই থেকেই আমরা যদি বেসিক অংশটুকু দেখে নেই, তখন হয় কি যে এই বেসিক অংশটুকু বারবারই বই থেকে উল্টায়ে দেখানো যায় বা নিজে সেগুলো আরকি মনে করা যায়, দেখা যায় বারবার। তো সেজন্য বইটাকে লেকচার শিট বানিয়ে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো আমরা গুণোত্তর ধারা দেখার আগে আমরা একটা গুণোত্তর ধারা লিখে ফেলি। 2 + 4 + 8 + 16 + 32 এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। এখন আসা হচ্ছে গুণোত্তর ধারা আমরা কিভাবে চিনব? গুণোত্তর ধারা চেনার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে একটা পদ থেকে আরেকটা পদের যে রেশিও বা অনুপাত সেটা সবসময় সমান হবে। অর্থাৎ আমরা যদি ৮ দ্বারা রিপ্রেজেন্ট করি রেশিওকে, তাহলে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। রেজাল্ট আসতেছে 2। সেম ভাবে যদি তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ করি, তাহলে r = 8/4 তখন আসতেছে 2। তাহলে এভাবে যদি আমরা প্রত্যেকটা পদের ক্ষেত্রে অনুপাত বের করি, তাহলে আমরা প্রতি ক্ষেত্রেই 2 পাবো। এখন দেখি এখানে একটা পদ থেকে আরেকটা পদের ব্যবধান কত? এখানে দেখো যে 2 থেকে 4 এর ব্যবধান হচ্ছে 2, আবার 4 থেকে 8 এর ব্যবধান হচ্ছে 4, 8 থেকে 16 এর ব্যবধান হচ্ছে 8, 16 থেকে 32 এর ব্যবধান হচ্ছে 16। তাহলে প্রতি ক্ষেত্রে ব্যবধান দেখতে পাচ্ছি অসমান অর্থাৎ সমান না। আমরা সমান্তর ধারায় দেখেছিলাম যে প্রতি ক্ষেত্রে ব্যবধান সমান হবে। কিন্তু এখানে ব্যবধান অসমান কিন্তু অনুপাতগুলো পরস্পর সমান। এটাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। ধারাটা যেভাবেই থাক আমরা দ্বিতীয় পদ বাই প্রথম পদ বা তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ দিয়ে অনুপাতটা বের করে দেখব। যদি অনুপাত সমান আসে তখন সেটাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। যদি অনুপাত অসমান আসে কিন্তু ব্যবধান সমান আসে তখন সেটাকে বলব সমান্তর ধারা। এখন আসো গুণোত্তর ধারা দিয়ে আর কি করা যায়? গুণোত্তর ধারা দিয়ে একটা পার্টিকুলার পদের মান বের করা যায়। যেমন আমরা সমান্তর ধারায় n পদের মান বের করছিলাম বা n তম পদের মান বের করছিলাম। গুণোত্তর ধারার ক্ষেত্রেও n তম পদের মান বের করা যায়। সেটা বের করার সূত্র হলো an = a r⁴n-1 এটা হচ্ছে n তম পদের মান বের করার সূত্র। n তম পদের মান বের করার সূত্র। আরেকটা আছে সমষ্টি বের করার সূত্র। সেটাকে Sn দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি, সেটা হলো a r⁴ এটা হচ্ছে n তম পদের সমষ্টি বের করার সূত্র। এখন এই সূত্রটা আবার r এর মানের চেঞ্জের উপরে ভ্যারি করে। কিভাবে ভ্যারি করে? যদি r এর মান 1 এর থেকে বড় হয়, যদি r is greater than 1 হয়, তখন Sn = a r⁴n-1/r-1 আমরা যে সূত্রটা প্রথমে লিখছিলাম সেটা কিন্তু এই কন্ডিশনে কাজে লাগে। একই সূত্র অর্থাৎ এটা যে ফরম্যাট এই সেম ফরম্যাটে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ১ এর থেকে যখন r এর মানটা বড় হয়ে যায় তখন আমরা ফর্মুলাটাকে এই ফরম্যাটে ইউজ করব। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে যদি এমসিকিউ এ আসে যে এই ফরম্যাটটা কখন এক্সিস্ট করবে? যখন r is not equal to 1 r এর মান 1 হইতে পারবে না। কারণ r এর মান যদি 1 হয়ে যায় তাহলে নিচে 0 চলে আসে। তো নিচে 0 চলে আসলে এই ফরম্যাটটা আসলে আর এক্সিস্ট করে না। তো আমাদের এইটা এমসিকিউ এর জন্য কাজে লাগে। এখন আসো যদি r এর মান ১ এর থেকে ছোট হয়, r is less than 1 হয়, তখন সমষ্টি বের করার সূত্র Sn = a r⁴n-1 - r। যদি r এর ভ্যালু 1 এর থেকে ছোট হয় অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্র্যাকশনাল ভ্যালু হইতে পারে। যেমন r এর ভ্যালু যদি 1/3 হয় বা হাফ হয়, তখন আমরা এই সূত্র ইউজ করব। আরেকটা আছে অসীম তটের সূত্র। যদি n এর মান অসীম হয়, এখানে অবশ্যই r এর মান 1 এর থেকে ছোট হইতে হবে। যখন r এর মান 1 এর থেকে ছোট এবং n এর মান অসীম, তখন সূত্রটা হয় a/1 - r। কেন হয়? কারণ একটা ফ্র্যাকশনাল ভ্যালুর উপর অনেক বড় সংখ্যা যখন বসে যায়, যেমন হাফ এর উপর যদি অনেক বড় সংখ্যা বসে, আমি ধরে নিলাম উপরে পাওয়ার 10 বা পাওয়ার 20 এরকম বড় একটা মান যদি বসে যায়, তখন এই যে হাফের ভ্যালু অর্থাৎ এইটার ভ্যালু তখন খুবই ছোট একটা মান আসে। এই ছোট্ট মানটাকে যখন 1 থেকে বিয়োগ দেই, তখন এই 1 থেকে খুব ছোট্ট মানের একটা অংশ বিয়োগ হয়ে যায়। যেটাকে আসলে বাদ না দিলেও পারি। তখন আল্টিমেটলি এটাকে 0 ধরা হয়। এটাকে 0 ধরা হয়। তো 0 হয়ে গেলে শুধু 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যায়।
তখন a/1 - r এই অংশটুকুই থাকে। অর্থাৎ অসীম তটের সূত্রের ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা বসাবো। তাহলে আমরা এই অধ্যায়ের যে মেইন অংশটুকু সেটা আমরা শেষ করে ফেললাম। এখন আসো আমরা বইয়ে যাই। বই থেকে আমরা এগুলোই দেখব। এই তো আমরা বইয়ে চলে আসলাম। গুণোত্তর ধারা যেগুলো আলোচনা করছি সেগুলো এখানে জাস্ট একটু রিকল করে নেব। এখানে বলে দিছে দেখো যে গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হয় যে প্রতি ক্ষেত্রে পদের অনুপাতগুলো সমান হবে। যেমন এই যে দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত ২, আবার তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদের অনুপাত ২, চতুর্থ পদের সাথে তৃতীয় পদের অনুপাত ২, সেম ভাবে পঞ্চম পদের সাথে চতুর্থ পদের অনুপাত ২। আচ্ছা, এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রয়োগ কি? প্রয়োগ আছে এই যে ব্যাংক, বীমা, হ্যাঁ? বিভিন্ন ধরনের প্রযুক্তি, এসব ক্ষেত্রে এই গুণোত্তর ধারার ব্যাপক প্রয়োগ আছে। আমরা দেখি যে চক্রবৃদ্ধি যে সুদ, হ্যাঁ? এগুলা ক্ষেত্রেও গুণোত্তর ধারার আমরা প্রয়োগ দেখতে পাই। এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো দেখলাম সেখানে A ইউজ করছি, R ইউজ করছি, হ্যাঁ? তারপরে কিছু কাজ দেয়া আছে এখানে। এই কাজগুলো আমরা খুব সহজেই করতে পারবো। আমরা এই যে ক নাম্বারটা সলভ করে দেখায় দিচ্ছি আমি। তাহলে এখানে হচ্ছে প্রথম পদ 4, দ্বিতীয় পদ বের করব। তো দ্বিতীয় পদ বের করার জন্য আমরা কি জানছিলাম? যে A2 ইকুয়াল 4 ইনটু এখানে সাধারণ অনুপাত দিয়ে দিছি। অনুপাত হচ্ছে 10, তাহলে 10 2 মাইনাস 1। যেহেতু দ্বিতীয় পদের মান বের করতেছি, তাহলে এখানে কত আসছে? 4 ইনটু 10, কারণ কি? ২ থেকে ১ বিয়োগ হয়ে গেলে 1 থাকে। তাহলে এখানে আসে 40, তাহলে আসতেছে 40। এভাবে তৃতীয় পদ বের করতে পারবো। এভাবে করে আমরা ধারাটাকে বের করতে পারবো। গুণোত্তর ধারার সাধারণ পদ বের করার সূত্র আমরা দেখছিলাম। এই তো n পদ বের করার সূত্র হচ্ছে এটা। এখানে উদাহরণ দিছে, উদাহরণ ৭। উদাহরণগুলো আমরা সলভ করলে অনুশীলনীতে গিয়ে যে এই ধরনের প্রবলেমগুলো সেগুলো আমরা খুব সহজেই সলভ করতে পারবো। এখানে বলছে যে 2, 4, 8, 16, অর্থাৎ এটা হচ্ছে চতুর্থতম পদ। বলছে যে ১০ তম পদ কত? ১০ তম পদের মান বের করতে বলছে। তো আমরা A10 ইকুয়াল ARn-1 এই সূত্র দিয়ে করে ফেলবো। তাহলে A এর ভ্যালু হচ্ছে 2, R এর ভ্যালু হচ্ছে 2। তাহলে 2 আর 10 মাইনাস 1, তাহলে 2 ইনটু 2 টু দি পাওয়ার 9। সো এটার ভ্যালু আসতেছে 1024। এভাবে আমরা প্রত্যেকটা পদের মান বের করতে পারবো। সেম ভাবে 8 নাম্বার, এটাও আমরা করতে পারবো। আচ্ছা, ৯ নাম্বারে বলছে যে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে ধারাটির পঞ্চম পদ এবং দশম পদ নির্ণয় করো। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পদ এবং দ্বিতীয় পদের মান দেয়া আছে। একটা গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 27 এবং দ্বিতীয় পদ হলো 9। তাহলে সেটা করার জন্য আমরা এটাকে লিখতে পারি যে 27 ইকুয়াল a r টু দি পাওয়ার, যেহেতু প্রথম পদ 1 মাইনাস 1, তাহলে a ইজ ইকুয়াল টু 27। এটা হচ্ছে প্রথম পদের ভ্যালু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন বলছে দ্বিতীয় পদ যথাক্রমে 9, তাহলে 9 ইকুয়াল a r 2 মাইনাস 1, তাহলে a r ইকুয়াল 9। আচ্ছা, এখন দ্বিতীয় পদের ভ্যালু আমরা 9 পেয়ে গেলাম। এখন যদি আমরা এই দুটাকে ডিভাইড করি, ভাগ করি, ar ডিভাইড বাই a ইকুয়াল 9 ডিভাইড বাই 27, তাহলে a কাটা যায় এবং 9 দ্বারা কাটলে হয় 3, অতএব r ইকুয়াল 1 ডিভাইড বাই 3। তাহলে a এর ভ্যালু পেয়ে গেছি এবং r এর ভ্যালুও পেয়ে গেলাম। সো এখন আমরা চাইলে খুব সহজেই ধারাটির পঞ্চম পদ এবং দশম পদ নির্ণয় করতে পারবো। তাহলে এই যে একই সূত্র দিয়ে দশম পদ এবং পঞ্চম পদ এখানে বের করে দেখাইছি। খুবই ইজি। এখন আসো গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়। তো সমষ্টি নির্ণয়ের জন্য আমি সূত্রটা দেখাই দিছিলাম। কিন্তু এখানে প্রতিপাদন করে দেখাইছি। কিভাবে? গুণোত্তর ধারার ক্ষেত্রে ধারাটা কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করে। a প্লাস ar প্লাস ar স্কয়ার, এভাবে করে, করে শেষের পদের অর্থাৎ n পদের পূর্বের পদ হচ্ছে n-1। আচ্ছা, তারপরে কি করছে? এই Sn এর সাথে r মাল্টিপ্লাই করছে, আবার এদিকেও r মাল্টিপ্লাই করছে। তাহলে এখানে আসে ar, এখানে আসে ar স্কয়ার, এই যে ar এর সাথে আমরা r যদি মাল্টিপ্লাই করি তাহলে আসে ar স্কয়ার। সেম ভাবে ar স্কয়ারের সাথে যদি r মাল্টিপ্লাই করি এখানে আসে ar কিউব। এভাবে করে, করে arn পর্যন্ত গেছি। এখন কি করব? যে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিয়ে কি আসছে? Sn মাইনাস rsn ইকুয়াল সবগুলো টার্ম একটা আরেকটার সাথে বিয়োগ হয়ে গিয়ে শুধু থেকে গেছে a, আর এদিকে থেকে গেছে ar টু দি পাওয়ার n। এই ২ টা টার্ম থেকে গেছে। এখানে কিন্তু এই ২ টাই বিয়োগ আকারে বসে গেছে। কারণ এখান থেকে আমরা Sn এর ভ্যালু আমরা বের করে ফেলছি। যখন এখানে কি বলছে? এই যে r এর ভ্যালু 1 এর থেকে ছোট, তখন এই ফরম্যাটটা বসবে। আমি এটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। যদি r এর ভ্যালু 1 এর থেকে বড় হয় তখনও কিন্তু এই ফরম্যাটটা দেখায় দিয়েছিলাম। এই যে এটা। তো এভাবে আমরা সমষ্টি বের করব। এখানে অসীম তটের সূত্রটা দেখাই দেয় নাই। হয়তো হায়ার ম্যাথে ওই অংশটা আছে। তো যাই হোক, আমরা ওটা যেহেতু জেনে রাখছি কাজে লাগবে। তো এইভাবে আমরা উদাহরণ ১০ ধারাটির সমষ্টি বের করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমে
আমরা সূত্রটাকে লিখব। সূত্রটা লিখার আগে আমরা দেখব যে অনুপাতটা কত। তাহলে r ইকুয়াল আমরা কি জানি 24/12 তাহলে কাটাকাটি করলে আসে 2। সেম ভাবে আমরা তৃতীয় পদ ডিভাইড বাই দ্বিতীয় পদ করে দেখব যে আল্টিমেটলি এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। পরীক্ষার হলে আমরা জানবো না যে এটা আল্টিমেটলি সমান্তর না গুণোত্তর। প্রথমে আমরা আইডেন্টিফাই করব এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তারপরে যদি গুণোত্তর ধারা হয় সেক্ষেত্রে অনুপাতটা বের করে ফেলব। বা অনুপাত বের করলে আমরা বুঝতে পারবো সেটা গুণোত্তর ধারা না সমান্তর ধারা। তো যেহেতু আমরা গুণোত্তর ধারায় সলভ করতেছি তাহলে এটা তো অবশ্যই গুণোত্তর ধারা হবে। তো এখানে অনুপাত হলো 2। r এর ভ্যালু বের করে ফেললাম। তো দেখতে পাচ্ছি যে r এর মান 1 এর থেকে বড়। যদি r এর মান 1 এর থেকে বড় হয় তাহলে সমষ্টির সূত্র Sn = a ইনটু r টা আসবে সামনে r⁻n-1 ডিভাইডেড বাই r-1। যদি r বড় হয় তাহলে r আসবে সামনে, যদি r ছোট হয় তখন 1 আসবে সামনে। এটাই হচ্ছে নিয়ম। তো এখান থেকে আমরা খুব সহজেই এই ধারাটার সমষ্টি বের করতে পারি। তাহলে ধারার যে সমষ্টি বের করব সেই Sn তম পদের মান এখানে কিন্তু দিয়ে দিছে যে 768। তাহলে সেখান থেকে আমরা n এর মানটা বের করব। এখানে কিন্তু an অর্থাৎ লাস্ট কততম পদের মান 768 সেই n এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা তম পদের সূত্র দিয়ে এটা বের করতে পারি। যেমন an = a ইনটু r⁻n-1। তো এখানে an এর ভ্যালু হচ্ছে 768 ইকুয়াল a এর ভ্যালু হচ্ছে 12, r এর ভ্যালু 2⁻n-1। তো এখান থেকে আমরা 12 কে যদি এপাশে ডিভাইড করে দেই তাহলে ভ্যালু আসে 2⁻n-1 ইকুয়াল 64। সো 64 কে লেখা যায় 2⁻6 2⁻n-1। তাহলে বেস যেহেতু সেম আমরা কি করতে পারি যে বেসগুলোকে রিমুভ করতে পারি। তাহলে n-1 ইকুয়াল 6, অতএব n ইকুয়াল 7। সো আমরা দেখতে পাচ্ছি 7 তম পদের মান হচ্ছে 768। এখন 7 তম পদ পর্যন্ত আমরা সমষ্টি বের করব। তো সমষ্টির সূত্র হচ্ছে আমাদের এইটা। যেহেতু r এর মান 1 এর থেকে বড় তাহলে r থাকবে সামনে। সো এখানে আমরা প্রত্যেকটা টার্মের ভ্যালু বসাই দিব। তাহলে a এর ভ্যালু আমাদের কত ছিল? a এর ভ্যালু ছিল 12। ধারায় দেখতে পাচ্ছি আমরা a এর ভ্যালু 12, r এর ভ্যালু হচ্ছে 2। সো a এর ভ্যালু 12, r এর ভ্যালু 2, n এর ভ্যালু 7। সব বসায় দিয়ে রেজাল্ট আসছে 1524। তো এইভাবেই আমরা সমষ্টির সূত্র দিয়ে গুণোত্তর ধারার সমষ্টির মান বের করতে পারি। সেম ভাবে 11 নম্বর যে প্রবলেমটা দিছে সেখানে এগুলা কিন্তু ফ্র্যাকশনাল আকারে আছে। তো এখানে r এর মান বের করার সময় কনফিউশন হওয়া যাবে না যে ছোট মান থাকলো এদিকে না বড় মান থাকলো। এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে অবশ্যই আমাদের দেখতে হবে যে দ্বিতীয় পদ কোনটা, প্রথম পদ কোনটা, তৃতীয় পদ কোনটা, দ্বিতীয় পদ কোনটা। এটা মাথায় রাখলেই হয়ে যাবে। তাহলে এখানে দ্বিতীয় পদ হচ্ছে হাফ এবং প্রথম পদ হচ্ছে 1, অতএব r ইকুয়াল হাফ। সেম ভাবে তৃতীয় পদ হচ্ছে 1/4, দ্বিতীয় পদ হচ্ছে হাফ। সো এখানে কাটাকাটি করলে হয় হাফ। তো প্রতি ক্ষেত্রেই r এর ভ্যালু হচ্ছে হাফ। তো এখানে যেহেতু r এর মান 1 এর থেকে ছোট তাহলে 1 আসবে সামনে। এই তো 1 সামনে চলে আসবে। সো এটা মাথায় রাখলেই আমাদের হয়ে যাবে। আশা করতেছি বুঝতে পারছো। খুবই ইজি আছে এই অধ্যায়টা। সো বেসিক আলোচনা এই পর্যন্তই থাকলো। এর পরের লেকচারগুলোতে অবশ্যই অনুশীলনী থেকে ম্যাথ সলভ করব। তো দেখা হচ্ছে পরের লেকচারগুলোতে। আল্লাহ হাফেজ।